হ্যালো, আমি দীপ। ঈদে আমার সিনেমা আসছে ময়ূরাক্ষী, আর আমি আসছি ডেইলি স্টারে আপনাদের সাথে আড্ডা দিতে। আমি 2009-এ প্রাচ্যনাটে একটা ওয়ার্কশপ করি, স্কুল যেটা থাকে ওয়ার্কশপ করি। তারপর 2010-এ আসলে প্রাচ্যনাটে ঢুকি। আর 2015 থেকে আমি প্রাচ্যনাটে ছিলাম, ওখানে থিয়েটার করতাম। তো ওইটার মাধ্যমে আস্তে আস্তে আসলে মিডিয়া বা শোবিজ ইন্ডাস্ট্রিতে আসা, অ্যান্ড দেন ইজ দ্য জার্নি। তো আমি যখন থিয়েটার করতাম তখন বিভিন্ন মানুষের সাথে পরিচয় ছিল। আমি কিছু পথনাটক করেছিলাম, ওখান থেকে দেখে রবিন ভাই, রুহুল রবিন খান আমাকে আসলে একটা ছোট গল্পে, মানে তখন শর্ট ফিল্ম করা অনেক বিগ ডিল ছিল, স্পন্সর ছিল না, সবাই নিজের টাকা দিয়ে করতো। তো উনি আমাকে একটা শর্ট ফিল্মের অফার করেছিল। শর্ট ফিল্মটা আমি করেছিলাম, যেটার নাম হচ্ছে আইডেন্টিটি। তো ওইটা উনি বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে শো করেছিল, তার মধ্যে একটা ছিল সিঙ্গাপুর ফিল্ম ফেস্টিভ্যাল। তো ওখানে দেখার পর আমি যে এইচবিওর ফিকশনটা করেছি ওটার নাম হচ্ছে ইনভিজিবল স্টোরিজ। তো ওইটার জন্য তোরা কাস্টিং খুঁজছিল, ওরা অনেককে ট্রাই করে, মানে ওখানকার স্থানীয় লোকাল থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে। পরে কাস্টিং ডিরেক্টরের মাথায় ছিল, যেহেতু ফিকশনটা দেখেছিল, পরে আমার ডিরেক্টরের সাথে যোগাযোগ করে, ওরা আমার সাথে যোগাযোগ করে। আমি একটা ভিডিও অডিশন করি, এখান থেকে করে অডিশন মানে ভিডিওটা পাঠাই। দেন আমি সিলেক্টেড হই। দেন 2019-এ আমরা এটা শ্যুট করেছিলাম সিঙ্গাপুরে, পুরোটা শ্যুট হয়েছিল সিঙ্গাপুরে, এবং 22-এ এটা অন এয়ার হয়। প্রথম দিকে তো আসলে সবই করতাম, কারণ ওখানে একটা স্ট্রাগলিং ফেস থাকে, আপনাকে অনেক ছোটো ছোটো ক্যারেক্টার করে প্রুভ করতে হয় যে ইউ ক্যান পারফর্ম। তো ওরকমভাবে সত্যিকার অর্থে ব্রেক পাওয়া বা অপরচুনিটি পাচ্ছিলাম না, যেটা আসলে এইচবিও আসলে টু বি অনেস্ট সব আমাকে ফ্রন্ট লাইনে নিয়ে আসে বা মানুষ আমাকে নোটিস করে এইচবিওর মাধ্যমে। দেন আমি ক্লোজ আপ পরপর 2টা করি। তো ওই সময়ে 2022-এ আমি ক্লোজ আপও আসে, এবং ওই সময় আমি ময়ূরাক্ষীতেও একসাথে যুক্ত হই এবং সিনেমাটা করে ফেলি। তো ওই সময় আসলে মূলত এই রিকোয়েস্টটা থাকে প্রডিউসার ডিরেক্টরদের অ্যাঙ্গেল থেকে, যে কম কাজ করা বা অনেক বেশি অ্যাভেলেবেল না হওয়া। বিগ স্ক্রিনে যারা থাকে তাদেরকে একটু আলাদা থাকতে বলা হয়, বা কম যেন ভিজুয়ালি দেখা যায়, সেই মানে ওই যে একটা মিস্ট্রি বা একটা ফ্যান্টাসির জায়গাতে রাখার চেষ্টা করে। এটা একটা রিজন ছিল কম কাজ করার বা কাজ না করার বলবো। এটা একটা সত্য ঘটনা বলা হচ্ছে, কিন্তু একটা ঘটনা না, একাধিক ঘটনা। কারণ এটা হচ্ছে ফিল্ম ইন্ডাস্ট্রির গল্প। মূলত গল্পটা হচ্ছে যে একটা সাধারণ ছেলে একটা নায়িকার প্রেমে পড়ে যায়। তো এর মাধ্যমে ইন্ডাস্ট্রির অনেক কিছু দেখানো হচ্ছে, অনেক ডার্ক সাইড বা গ্ল্যামার সাইড সব দেখানো হচ্ছে। অনেকে অনেক কিছুর সাথে রিলেট করতে পারবে। আমি শিমলা ইস্যুটা নিয়ে জানি না আসলে উনি পুরো ব্যাপারটা। সো আমার কাছে যখন গল্পটা বলা হয়, রাশিদ পলাশ ভাইয়ের সাথে যখন কথা বলেছি, উনি আমাকে এই ব্যাপারে কিছু বলেননি, বা এখনো পর্যন্ত আমি এরকম কিছু শুনিনি। তো ইন্ডাস্ট্রির গল্প, ইন্ডাস্ট্রির অনেক কিছুর সাথে মিল আছে। সত্য ঘটনা এই কারণে বলা হচ্ছে কারণ অনেক কিছুর মিল আপনি পাবেন, একটা ইনসিডেন্ট না, অনেকগুলো ইনসিডেন্ট মিলে গল্পটা। খুব ভালো। উনি আমার সিনিয়র অভিনেত্রী। তো প্রথম দিকে আমি একটু নার্ভাস ছিলাম পুরো ব্যাপারটা নিয়ে, বাট উনি আসলে ওই আইস ব্রেকটা করে দিয়েছেন এবং প্রচণ্ড হেল্প করেছেন। আমি ওনার থেকে অনেক কিছু শিখেছি, কারণ ইটস এ কমার্শিয়াল সিনেমা, এবং উনি অনেকদিন ধরে কমার্শিয়াল সিনেমা করছেন। কমার্শিয়াল সিনেমার কিছু জিনিস আলাদা হয়, বডি ল্যাঙ্গুয়েজ, অ্যাপ্রোচ, দ্য ওয়ে অ্যাক্ট করতে হয় বা পারফর্ম করতে হয়, ওই জিনিসগুলো আমি আসলে ওনার থেকে শিখেছি। উনি আমাকে প্রচণ্ড সাপোর্ট করেছেন অ্যাজ এ কো-আর্টিস্ট। ইজ ফ্যান্টাস্টিক। মানে কিছু জায়গা আছে বা সিন আছে, আসলে কো-আর্টিস্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। উনি যদি ওইভাবে সাপোর্ট না করেন বা পারফর্ম করতে হেল্প না করেন, অন্য একজনের পারফরমেন্সটা উঠে আসে না। তো সেই জায়গা থেকে উনি প্রচণ্ড হেল্প করেছেন আমাকে। না, মানে না এই কারণেই না, কারণ তার সাথে আমার কোনো কম্পিটিশনই হয় না, বা তার সিনেমার সাথে আমার কোনো কম্পিটিশনই হয় না। আমাদের সিনেমা আমাদের জায়গা থেকে আলাদা, এবং আমরা অনেক বেশি কনফিডেন্ট। এটার সাথে শাকিব খানের সিনেমার সাথে আমাদের মানে ওই জায়গাটা নেই। বরঞ্চ আমি সত্যিকার অর্থে সিনেমাটা দেখতে চাই, তুফান। আমি নিজে এক্সাইটেড ওনার সিনেমা নিয়ে। আমি স্কুল পালিয়ে ওনার সিনেমা দেখেছি, একদম টু বি অনেস্ট। সো ওই কম্পিটিশনে কোনো প্রশ্নই নেই। বাট যদি বলেন যে প্রেশার ফিল করছি কিনা, না, সেটা করছি না, কারণ আমরা আমাদের সিনেমা নিয়ে সত্যিই কনফিডেন্ট।
যে আমাদের সিনেমা আমাদের মতো ওয়ার্ক করবে এবং ভালো করবে। তো ওই জায়গাটা আছে, এবং অতটুকু কনফিডেন্ট না থাকলে আমরা আসলে ঈদে আসতাম না, কারণ ঈদ একটা বিশাল চ্যালেঞ্জের জায়গা। অডিয়েন্স ঈদের সিনেমা থেকে ডিফারেন্ট কিছু এক্সপেক্ট করে, অনেক এন্টারটেইনমেন্ট, ফান, ফুর্তি, মানে আছে না যে চিল্লাবে হলে, যে মজা করবে, যেটাকে বলা হয় যে ভ্যালু ফর মানি সিনেমা। সো ময়ূরাক্ষী সেই সিনেমার, এই জন্য ওই প্রেশারটা নেই, ওই কনফিডেন্টটা আছে বলে আমরা ঈদে আসছি। আমি ওটিটিতে কাজ করতে চাই, আমি ওটিটির এগেনস্টে না, বরঞ্চ আমার কাছে মনে হয় যে ওটিটি একটা ইমেন্স অপরচুনিটির জায়গা। এখানে যে কোনো কিছু করা যেতে পারে, যে কোনো কন্টেন্ট নিয়ে গল্প বলা যেতে পারে, ওটিটির অপরচুনিটি এই জায়গায়। কিন্তু আমার কাছে ওরকম কিছু প্রপারলি আসে নাই, বা আমি ইন্টারেস্ট থাকলেও হয়নি। যত ভালো কন্টেন্ট বা যত ইন্টারেস্টিং কন্টেন্ট আমরা আসলে এক্সপ্লোর করতে পারবো, যত চ্যালেঞ্জ আমরা নিতে পারবো, তত ওটিটি গ্রো করবে, এবং আমার মনে হয় যে অডিয়েন্স অনেক বেশি ইনভলভ হওয়ার চেষ্টা করবে। ঈদের প্ল্যান হচ্ছে যে সিনেমা নিয়েই প্ল্যান আসলে। এই সিনেমার রিলিজ এবং পোস্ট প্রমোশনে আমাদের অনেক কাজ আছে, হল ভিজিট আছে, বা এটাকে আরও কীভাবে অডিয়েন্সের কাছে রিচ করা যায়, মূলত এই মুহূর্তে এটাই প্ল্যান। এটা মানে পুরোপুরি ময়ূরাক্ষী নিয়েই প্ল্যান আমাদের, পুরো শুধু আমার না, আমাদের টিমের রাত দিন এটা নিয়েই পড়ে আছে আর কি। এবং ঈদের সেটাই প্ল্যান, ঈদের পরেও তাই প্ল্যান আমাদের। সামনে আমি আরেকটা সিনেমা করেছি, যেটার নাম হচ্ছে প্রিয় প্রাক্তন। এটা ডিরেকশন দিয়েছেন অসীম। এটা আমার অপোজিটে আছে দিঘি, যেটা হোপফুলি অক্টোবর-নভেম্বর নাগাদ রিলিজ করার আছে। আর দুটো সিনেমা নিয়ে কথা হচ্ছে, বাট টু আর্লি, কারণ ওটা আসলে আমি চাই প্রডিউসার বা ডিরেক্টররাই ওটা বলুক। আর সেটা হয়তো বা ময়ূরাক্ষীর পরে, বা ময়ূরাক্ষী রিলিজের পরে ওই জিনিসগুলো আসবে। এই মুহূর্তে জাস্ট ময়ূরাক্ষী।